আজকে আমরা হাইড্রোজেন বন্ধন সম্পর্কে পড়বো ফার্স্ট। তো এই হাইড্রোজেন বন্ধন কারা গঠন করতে পারে? এখানে হাইড্রোজেন বন্ধন হচ্ছে এক ধরনের দুর্বল আয়নীয় বন্ধন, এবং এই হাইড্রোজেন বন্ধন ফর্ম করতে গেলে অবশ্যই হাইড্রোজেন পরমাণু দরকার, এবং এই হাইড্রোজেন পরমাণুকে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং এই তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুগুলো কি কি? নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুরিন। এই তিনটি পরমাণুর সাথে যদি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে, তাহলে সেই একই প্রকারের যৌগগুলির মধ্যে অথবা দুটি ভিন্ন প্রকারের যৌগের মধ্যে হাইড্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে যুক্ত হয়ে এক ধরনের দুর্বল আয়নীয় প্রকৃতির বন্ধন গঠন করে, এবং এই দুর্বল আয়নীয় প্রকৃতির বন্ধনকেই আমরা হাইড্রোজেন বন্ধন বলি। এখানে দেখো, যদি হাইড্রোজেন পরমাণু তিনটি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু নিচ্ছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুরিন, এদের সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে নাইট্রোজেনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে তৈরি হবে অ্যামোনিয়া, অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে তৈরি হবে ওয়াটার, আর ফ্লুরিনের সাথে যদি এইচ যুক্ত হয় তাহলে তৈরি হবে এইচএফ। এক্ষেত্রে দেখা যায় অ্যামোনিয়ার একটি অণু অপর একটি অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, অথবা অ্যামোনিয়ার একটি অণু ওয়াটার অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, অথবা অ্যামোনিয়ার একটি অণু এইচএফ অণুর সাথেও হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। সুতরাং হাইড্রোজেন বন্ধনটা একই প্রকারের অণুগুলোর মধ্যে হতে পারে, আবার বিভিন্ন প্রকারের অণুগুলোর মধ্যেও হতে পারে। সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে এই দুর্বল প্রকারের বন্ধনটা গঠন করবে, এবং এই বন্ধনটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি। এই হাইড্রোজেন বন্ধন গঠন করতে গেলে মনে রাখতে হবে, এই তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুরিনের সাথে অবশ্যই হাইড্রোজেন পরমাণুকে যুক্ত থাকতে হবে, এবং এই তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুগুলি আকার খুব ছোট হতে হবে, তবেই হাইড্রোজেন বন্ধন গঠন হবে। এবং এই যে পরমাণুগুলো নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুরিন, এই তিনটে পরমাণুর যোজ্যতা কক্ষে কমপক্ষে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকতেই হবে। এই তিনটে কন্ডিশন মেনে চললে তবেই কোনো মৌলের পরমাণু হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম হবে। মনে রাখা দরকার যে ক্লোরিন পরমাণু কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, যদিও ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেন পরমাণুর সমান। অর্থাৎ এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণু দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সমান, তড়িৎ ঋণাত্মকতা সেম, কিন্তু তা সত্ত্বেও ক্লোরিন পরমাণু তড়িৎ হাইড্রোজেন বন্ধন গ্রহণ করতে পারে না। তার কারণ হলো ক্লোরিন পরমাণুর আকার বড়, নাইট্রোজেন অপেক্ষা ক্লোরিন পরমাণুর আকার বড় বলে ক্লোরিন হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। এবং দুটো ব্যতিক্রমী যৌগ আছে যেখানে ক্লোরিন হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, ক্লোরাল হাইড্রেট এবং অর্থোক্লোরোফেনল, যেখানে ক্লোরিন কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এখানে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুরিন, এই তিনটি পরমাণুর মধ্যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। সুতরাং হাইড্রোজেন যখন বন্ধন গঠন করবে ফ্লুরিনের সঙ্গে, সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এইচটা যখন এফ এর সাথে বন্ড তৈরি করছে হাইড্রোজেন বন্ধন, তার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি। আবার নেক্সট যখন এটা অক্সিজেনের সঙ্গে বন্ড তৈরি করবে, সেইটা মাঝখানে হবে, আর তারপরে নাইট্রোজেনের সাথে হবে। সুতরাং এই বন্ডে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি, আর এই বন্ডে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে কম। এবং এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বাড়বে তত কিন্তু বন্ডটা অধিক শক্তিশালী হবে। তার মানে এই হাইড্রোজেন বন্ধনটা বেশি শক্তিশালী এইটির তুলনায়। আর একটা বিষয়, এবং এই যে হাইড্রোজেন বন্ধনটা আমরা তৈরি করছি, এটা কিন্তু সমযোজী বন্ধনের থেকেও দুর্বল প্রকৃতির বন্ধন, এবং এই দুর্বল প্রকৃতির একটা আয়নীয় বন্ধন হাইড্রোজেন এই তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত থাকা অবস্থায় গঠন করতে পারে। এখন আমরা পড়বো যেটা হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। তো এই হাইড্রোজেন বন্ধন দুই প্রকারের হতে পারে। এক হচ্ছে আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন, আর একটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। ফার্স্ট যেটা পড়ে নেই সেটা হচ্ছে আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন বলতে আমরা কি বুঝি। আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধনটা দুটি একই অণুর মধ্যে হতে পারে, অথবা দুটি ভিন্ন প্রকারের অণুর মধ্যে হতে পারে। সেখানে অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, এবং হাইড্রোজেন পরমাণুকে তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন কিংবা ফ্লুরিন পরমাণুর সঙ্গে যুক্ত থাকতে হবে। সুতরাং দুটি একই প্রকারের অণু অথবা দুটি ভিন্ন প্রকারের অণু
তাদের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটাকে আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলি। আর অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলতে একই অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, একটাই অণু আছে, তার বিভিন্ন অংশের মধ্যে যদি আমরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারি তাহলে তাকে আমরা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলবো। তো ফার্স্ট কয়েকটা আমরা এক্সাম্পল দেখে নেই যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের। এখানে দেখো এইচএফ এর যে অণুগুলি আছে সেই অণুগুলি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত বা সংগুণিত অবস্থায় থাকে এবং সেটাকে আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলছি, যেহেতু একটা এইচএফ অণুর সাথে আর একটা এইচএফ অণু পরস্পরের সাথে যুক্ত আছে হাইড্রোজেন বন্ধন দ্বারা। এবং সেই বন্ধনটা কেমন, এটা একটা এইচএফ এর অণু, এই ফ্লোরিন পরমাণুটার সাথে অপর একটা এইচএফ এর হাইড্রোজেন পরমাণুটা দুর্বল প্রকৃতির একটা বন্ধন গঠন করেছে। এই বন্ধনটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলছি। এখানে একটা এইচএফ এর অণু লিখেছি, এখানে আরেকটা এইচএফ এর অণু, এখানে একটি এইচএফ এর হাইড্রোজেন পরমাণুটা অপর এইচএফ এর ফ্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক ধরনের দুর্বল আয়নীয় বন্ধন গঠন করেছে। এই বন্ধনটাই হলো হাইড্রোজেন বন্ধন। এরকম ভাবে অসংখ্য এইচএফ অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। একই রকম ভাবে এই ফ্লোরিন পরমাণুটার সাথে অপর একটা এইচএফ এর অণু, আবার একইভাবে এই ফ্লোরিন পরমাণুটার সাথে অপর একটা এইচএফ এর অণু, আর এইটার সাথে অপর একটা এইচএফ এর অণু, এরকম ভাবে চলতে থাকবে। এবং দেখা যায় যে এইচএফ হোল এন অর্থাৎ এন সংখ্যক এইচএফ এর অণু পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে সংযোজিত বা সংগুণিত অবস্থায় থাকছে। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 134 ডিগ্রি, 134 ডিগ্রি অ্যাঙ্গেল গঠন করে। প্রতি ক্ষেত্রেই এই অ্যাঙ্গেলটা কিন্তু 134 ডিগ্রি করে অ্যাঙ্গেল হবে। এবং এই ধরনের স্ট্রাকচারটাকে আমরা আঁকামাকা শৃঙ্খল বা জিগজ্যাগ স্ট্রাকচার বলি। সুতরাং এইচএফ যে অণুগুলো আছে সেই অণুগুলো এরকম জিগজ্যাগ গঠনাকৃতির মাধ্যমে হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে। একইভাবে আমরা ওয়াটার মলিকুলস গুলোর ক্ষেত্রে দেখাতে পারি। দেখো, যদি ওয়াটারের অণুগুলো থাকে H2, এই ওয়াটারের অণুগুলো নিজেদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এবং কিভাবে তৈরি করে, এটা একটা ওয়াটারের মলিকুলস লিখেছি, এটা একটা ওয়াটারের অণু, ভি আকৃতি দেখতে হয় ওয়াটার। এই ওয়াটারের সাথে অপর একটা ওয়াটার মলিকুলস কিভাবে যুক্ত হচ্ছে, এটা একটা ওয়াটার মলিকুলস লিখেছি HOH। এই অক্সিজেন পরমাণুটার সাথে অপর একটা ওয়াটার মলিকুলস এইভাবে যুক্ত আছে। আবার এই অক্সিজেন পরমাণুটার সাথে হাইড্রোজেন পরমাণুর দ্বারা অপর একটা ওয়াটার মলিকুলস যুক্ত আছে। এরকম ভাবে চলবে। এবং দেখা যায় যে ওয়াটার হোলেন অর্থাৎ এন সংখ্যক ওয়াটার অণু পরস্পরের সাথে এই ধরনের হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে সংযোজিত বা সংগুণিত অবস্থায় থাকে। সুতরাং ওয়াটারের মধ্যে আমরা হাইড্রোজেন বন্ধন দেখতে পেলাম। একইভাবে যদি আমরা অ্যামোনিয়া অণুগুলো নিয়ে নিই, যেমন ধরো NH3, এক্ষেত্রে অ্যামোনিয়ার যে অণুগুলো আছে তারাও কিন্তু নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। অ্যামোনিয়া যদি আমরা স্ট্রাকচার দেখে নিই তাহলে দেখবো এটা হচ্ছে অ্যামোনিয়ার একটা অণু। এরকম সেম আর একটা অণু যেখানে নাইট্রোজেন পরমাণুর মাধ্যমে অপর অ্যামোনিয়াটার হাইড্রোজেন পরমাণু দুর্বল বন্ধন গঠন করছে। এই জায়গাতে হাইড্রোজেন বন্ধন গঠন হচ্ছে অ্যামোনিয়া নাইট্রোজেন পরমাণুর সাথে অপর অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণু। একইভাবে এই নাইট্রোজেন পরমাণুটার সাথে অপর অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণু, এরকম ভাবে চলবে। এরকম ভাবে অসংখ্য অ্যামোনিয়া মলিকুলস নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত বা সংগুণিত অবস্থায় থাকে। সুতরাং এখানে আমরা যেগুলো দেখছি সেখানে একই প্রকারের অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে। ওয়াটারের সাথে ওয়াটার, অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার, এইচএফ এর সাথে এইচএফ, এই ধরনের বন্ধনগুলোকে আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলি। বা একইভাবে এটা ওয়াটারের সাথে অ্যামোনিয়ারও হতে পারে, বা আমরা ওয়াটারের সাথে এইচএফ এরও হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারি, সেগুলোও আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হবে। এরপর আমরা যেটা দেখবো, অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ধনটা আমরা কিভাবে গঠন করে দেখছি। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিডটা বাষ্পীয় অবস্থায় এক ধরনের হাইড্রোজেন বন্ধন গঠন করে, আবার তরল অবস্থায় এক ধরনের হাইড্রোজেন বন্ধন গঠন করে।
যদি বাষ্পীয় অবস্থায় অ্যাসিটিক অ্যাসিডের অণুগুলো থাকে তাহলে দেখা যায় ডাইমার গঠন করে এটা। ডাইমার বা দ্বি অণু, অর্থাৎ দুটি করে অ্যাসিটিক অ্যাসিডের অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ডাইমার গঠন করবে। এখানে দেখো CH3C ডবল বন্ড OH, এটা একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু আমরা লিখেছি। এরকম সেম অ্যাসিটিক অ্যাসিডের অপর একটা অণু আমরা এদিকে লিখছি, যেখানে সেম একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু লিখছি। এখন এই অক্সিজেন পরমাণুর সাথে এই হাইড্রোজেন পরমাণুটা, একইভাবে এই হাইড্রোজেন পরমাণুর সাথে এই অক্সিজেন পরমাণুটা হাইড্রোজেন বন্ধন করছে, যার ফলে এটা একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু, এটা একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু, এবং এই দুটো অ্যাসিটিক অ্যাসিডের অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড হোল 2 হলো। এই হোল 2টাকে আমরা ডাইমার বলছি, বা দ্বি অণু, যেটা দ্বি অণু বা ডাইমার অণু বলছি। এবং এটা হচ্ছে বাষ্পীয় অবস্থায় অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ধন। এখন যদি তরল অবস্থায় থাকে অ্যাসিটিক অ্যাসিড, তখন কিন্তু হাইড্রোজেন বন্ধনটা এরকম হবে না। তরল অবস্থায় থাকলে অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ধন হবে এটা একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু, এর সাথে অপর একটা অ্যাসিটিক অ্যাসিডের এরকম সেম অণুকে আমরা লিখছি লিখেছি এটা একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু, এটা একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু, এরকম সেম অণু আর একটা এদিকে আছে, এরকম ভাবে চলবে। এবং সেক্ষেত্রে অসংখ্য অ্যাসিটিক অ্যাসিডের অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এখানে n সংখ্যক অণু যুক্ত করা হয়েছে, যুক্ত করে সংযোজিত বা সংগঠিত অবস্থায় থাকবে। এবং এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনটা অনেক বেশি দীর্ঘ হবে, এবং যেহেতু এটা n সংখ্যক অ্যাসিটিক অ্যাসিডের অণু পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, সুতরাং এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনটা অনেক বেশি দীর্ঘ। তাই তরল অবস্থায় অ্যাসিটিক অ্যাসিড এইভাবে হাইড্রোজেন বন্ধন গঠন করছে, এবং বাষ্পীয় অবস্থায় অ্যাসিটিক অ্যাসিড এইভাবে হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এতক্ষণ ধরে আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা করলাম। এরপর যেটা করব সেটা হলো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এবং এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনে একই অণুর বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। যেমন ধরো অর্থোনাইট্রোফেনল, একটা কম্পাউন্ড আমি লিখছি অর্থোনাইট্রোফেনল, এটাকে ফেনল বলে। বেনজিন রিং মাথায় যদি OH দেওয়া থাকে এটাকে ফেনল বলা হয়। এবং অর্থ পজিশনে একটা NO2 গ্রুপ আছে, এটা কোঅর্ডিনেট বন্ড দিয়ে যুক্ত আছে, আর এটা ডবল বন্ড ও দিয়ে যোগ করা আছে। N এর মাথায় প্লাস, ও এর মাথায় মাইনাস। তো এটা হচ্ছে NO2 গ্রুপ, যেখানে N এর সাথে এই অক্সিজেনটা অসমযোজী বন্ধন, এটা ডবল বন্ড ও আছে, Nটা পজিটিভ চার্জ, অক্সিজেনটা নেগেটিভ চার্জ। এক্ষেত্রে দেখা যায় এই NO2 গ্রুপটা, এই অবস্থানটাকে আমরা অর্থ অবস্থান বলি। OH গ্রুপের সাপেক্ষে এই অবস্থানটা অর্থ অবস্থান, এর পাশের অবস্থানটা মেটা, এইটা হচ্ছে প্যারা। এক্ষেত্রে এই অক্সিজেন পরমাণুর সাথে এই হাইড্রোজেন পরমাণুটার একটা দুর্বল আয়নীয় বন্ধন তৈরি হচ্ছে, এবং এটা একটাই অণু, এবং একটা অণুর ভিতরে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। সুতরাং এটাকে আমরা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলি। এবং এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের ফলে কিন্তু একটা বলয় তৈরি হবে। এখানে যেমন ধর একটা বলয় তৈরি হয়েছে, এই জায়গাটায় একটা রিং তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটা অর্থোনাইট্রোফেনল, যার মধ্যে আমরা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা অর্থোনাইট্রোফেনল। একইভাবে আরেকটা কম্পাউন্ড আমরা লিখছি অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড মানে CHO গ্রুপ আছে, C ডবল বন্ড ও H, অ্যালডিহাইড গ্রুপ আছে। এক্ষেত্রে এই হাইড্রোজেন পরমাণুর সাথে অক্সিজেন পরমাণুটার একটা আয়নীয় বন্ধন তৈরি হচ্ছে, যেটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলছি। এবং এখান থেকে একটা রিং তৈরি হয়েছে, এটার নাম অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপ আছে CHO, এবং এই CHO সাপেক্ষে এই পজিশনটা অর্থ পজিশন, এবং এখানে একটা OH গ্রুপ আছে, এই OH গ্রুপকে আমরা হাইড্রক্সি বলি, তাই এটা হলো অর্থোহাইড্রক্সি। এটাকে বলা হচ্ছে অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড, যেখানে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা বর্তমান। একই রকম ভাবে আমরা দুটো ক্লোরিনের কম্পাউন্ড দেখে দিই, যেখানে ক্লোরিন হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে।
যেমন অর্থোক্লোরোফেনল, OH ফাইলের ফেনল হয় এবং এই পজিশনে একটা Cl দিচ্ছি, অর্থ পজিশনে Cl দেওয়া হয়েছে, তাহলে এটার নাম হয়ে যাবে অর্থোক্লোরোফেনল। অর্থোক্লোরোফেনল। ক্লোরিন কিন্তু সাধারণত হাইড্রোজেন বন্ধন গঠন করে না, কিন্তু এই দুটো ব্যতিক্রম যৌগ আছে যেখানে ক্লোরিন হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। ক্লোরিন পরমাণুর আকার বড় হওয়ার জন্য এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করা এর পক্ষে সম্ভব নয়। কিন্তু এই কম্পাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা বর্তমান, এবং এটাকে আমরা অর্থোক্লোরোফেনল বলে, যেখানে হাইড্রোজেন পরমাণুটা ক্লোরিন পরমাণুর সঙ্গে এই হাইড্রোজেন বন্ধনটা গঠন করেছে। এবং এরকম আরো একটা এক্সাম্পল হচ্ছে ক্লোরাল হাইড্রেট। এই যে যৌগটা লিখেছি এটার নাম হচ্ছে ক্লোরাল হাইড্রেট। এখানেও কিন্তু এই ক্লোরিন পরমাণু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এবং এর স্ট্রাকচার যদি আমরা দেখে নিই, এই কার্বনের সাথে 3টে Cl পরমাণু যুক্ত আছে, 3টে Cl পরমাণু। কার্বনের সাথে কার্বন পরমাণুর বন্ড আছে, কার্বন টু কার্বন। এর সঙ্গে একটা H পরমাণু আছে, দুটো OH আছে, এর সঙ্গে একটা H পরমাণুকে লিখেছি, আর দুটো OH লিখেছি। এখান থেকে একটা OH লেখা হয়েছে, এখান থেকে একটা OH লেখা হয়েছে। এই Cl পরমাণুটা হাইড্রোজেন পরমাণুর সাথে এবং এই Cl পরমাণুটা হাইড্রোজেন পরমাণুর সাথে এক ধরনের দুর্বল বন্ধন বা হাইড্রোজেন বন্ধন গঠন করছে। এটাকে আমরা ক্লোরাল হাইড্রেট বলি, যেখানে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা বর্তমান। সুতরাং এতক্ষণ ধরে আমরা আন্তঃআণবিক এবং অন্তঃআণবিক উভয় প্রকারের হাইড্রোজেন বন্ধন সম্পর্কে পড়লাম এবং কয়েকটা উদাহরণ দিয়ে দেখালাম যে কিভাবে হাইড্রোজেন বন্ধনগুলো ফর্ম করে। এরপর আমরা কয়েকটা যদি প্রবলেম দেখে নিই যে হাইড্রোজেন বন্ডিং এর উপর বিভিন্ন প্রকারের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বা দ্রাব্যতা এই জাতীয় বিভিন্ন প্রবলেম আছে। আমরা হাইড্রোজেন বন্ধন সংক্রান্ত কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট দেখো একটা কোশ্চেন যেটা পড়ে যে HF এর স্ফুটনাঙ্ক। HF হচ্ছে একটা হ্যালোজেন অ্যাসিড। HF এর স্ফুটনাঙ্ক অন্যান্য হ্যালোজেন অ্যাসিড যেমন HCl, HBr, HI এই তিনটি হ্যালোজেন অ্যাসিডের তুলনায় HF এর স্ফুটনাঙ্ক বেশি। এটা আমরা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এখানে ফ্লুরিন পরমাণুর আকার খুব ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি, যার ফলে ফ্লুরিন পরমাণু যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকছে তখন সেটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম। এর ফলে HF এর অসংখ্য অণু পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে সংযোজিত বা সংগুণিত অবস্থায় থাকে এবং এই বিশাল সংখ্যক হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়। তাই HF এর স্ফুটনাঙ্ক অন্যান্য হ্যালোজেন অ্যাসিডের তুলনায় বেশি হবে। এখানে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এই যে তিনটি পরমাণু আছে এদের আকার বড় এবং তড়িৎ ঋণাত্মকতা কম, যার ফলে এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। তাই HCl একক অণু হিসাবে থাকে, HBr ও একক অণু হিসাবে থাকে, HI ও একক অণু হিসাবে থাকে। সুতরাং এদের স্ফুটনাঙ্ক HF এর তুলনায় তাই কম হবে। এবং এক্ষেত্রে আমরা হাইড্রোজেন বন্ডিংটা একে দেখিয়ে দেবো যে HF এর হাইড্রোজেন বন্ডিং কেমন হয়। এর মানে চলতে থাকবে এবং এটা জিগজ্যাগ স্ট্রাকচার হবে। তাহলে এরকম অসংখ্য HF এর অণু, এটা একটা HF, এটা একটা HF, এরকম অসংখ্য HF এর অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে সংযোজিত অবস্থায় থাকছে, তাই HF এর স্ফুটনাঙ্ক অন্যান্য হ্যালোজেন অ্যাসিডের তুলনায় বেশি হবে। নেক্সট একটা প্রবলেম নিয়ে আমরা যেটা আলোচনা করি, সেখানে দেখো সেকেন্ড একটা প্রবলেম যেটা ইথাইল অ্যালকোহল CH3CH2OH এবং ডাইমিথাইল ইথার CH3OCH3 উভয়েরই আণবিক গুরুত্ব সমান, কিন্তু ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি, ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কম। এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি এবং ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কম, কিন্তু উভয়ের আণবিক গুরুত্ব সমান। এখানে অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণুটা যুক্ত আছে। অক্সিজেন তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু, আকারে ছোট, এবং এর সঙ্গে যখনই হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে সুতরাং ইথাইল অ্যালকোহলের অণুগুলো হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইথারের যে অক্সিজেন পরমাণু এর সাথে কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত নেই,
যার ফলে ইথারের অণুগুলো কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। এবং যখন কোনো অণুগুলি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন করে সংযোজিত বা সংগঠিত অবস্থায় থাকবে তখন তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। সেই কারণে ইথাইল অ্যালকোহলের অণুগুলো যেহেতু হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম, তাই আমরা বলতে পারি ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথারের তুলনায় বেশি হবে। হাইড্রোজেন বন্ডিংটা আমরা এখানে দেখে নিই যে C2H5 গ্রুপ OH, এই এইচটার সাথে অপর একটা ইথাইল অ্যালকোহলের অণুর অক্সিজেন পরমাণুটা এখানে C2H5H, তাহলে এটা একটা ইথাইল অ্যালকোহলের অণু, এটা একটা ইথাইল অ্যালকোহলের অণু। ইথাইল অ্যালকোহলের এই হাইড্রোজেন পরমাণুর সাথে অপর একটি ইথাইল অ্যালকোহলের অক্সিজেন পরমাণু এই দুর্বল প্রকৃতির হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে। একইভাবে এই হাইড্রোজেন পরমাণুটার সাথে অপর একটা ইথাইল অ্যালকোহলের অক্সিজেন পরমাণু এভাবে যুক্ত আছে, এভাবে চলতে থাকবে। যার ফলে এখানে দেখতে পাচ্ছি যেরকম অসংখ্য ইথাইল অ্যালকোহল, এটা একটা ইথাইল অ্যালকোহল, এটা একটা ইথাইল অ্যালকোহল, এটা একটা ইথাইল অ্যালকোহল, এরকম অসংখ্য ইথাইল অ্যালকোহলের অণু পরস্পরের সাথে দুর্বল হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকছে, তাই ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি ডাইমিথাইল ইথারের তুলনায়। নেক্সট একটা প্রবলেম নিয়ে যেটা আমরা আলোচনা করি সেটা হলো অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল এটাকে আমরা অর্থোনাইট্রোফেনল বলি। মাথা বেঞ্জিনে এটা বেঞ্জিন রিং, বেঞ্জিন রিংয়ে যদি OH থাকে সেটা ফেনল বলে, এবং এই OH এর সাপেক্ষে এই পজিশনটা অর্থ পজিশন, তাহলে অর্থ পজিশনে একটা NO2 আছে বলে এটাকে আমরা বলি অর্থোনাইট্রোফেনল। আর একটা দেখছি আমি প্যারানাইট্রোফেনল, বেঞ্জিন রিংয়ে মাথায় OH থাকলে এটাকে ফেনল বলে, এর সাপেক্ষে এই পজিশনটা প্যারা পজিশন, এখানে একটা NO2 দেওয়া হলো, তাহলে প্যারানাইট্রোফেনল। এই অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে কম্পেয়ার করতে দেয় যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে এবং কেন, সেটা আমরা হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এক্ষেত্রে যদি দেখি, দেখো অর্থোনাইট্রোফেনলে OH গ্রুপের সাপেক্ষে NO2 গ্রুপটা অর্থ অবস্থানে আছে এবং এই দুটো গ্রুপের মধ্যে দূরত্ব খুব কম, যার ফলে এরা নিজেদের মধ্যে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, অর্থাৎ একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে যদি আমরা দেখে নিই হাইড্রোজেন বন্ডিংটা, তাহলে দেখব তাহলে NO2 গ্রুপটা অর্থ অবস্থানে আছে বলে এই অক্সিজেন পরমাণুর সাথে, যেটা অসমযোজী বন্ধনের মাধ্যমে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত, তার সঙ্গে হাইড্রোজেন পরমাণুটা আয়নীয়, এখানে দুর্বল প্রকৃতির আয়নীয় বন্ধন গঠন করেছে বা এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, করে একটা বলয় গঠন করেছে, যার ফলে এটা হচ্ছে আমরা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এবং অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করা মানে এটা একক অণু হিসাবে থাকছে, এটা হচ্ছে একটা একক অণু। কিন্তু প্যারানাইট্রোফেনলে OH এবং NO2 গ্রুপ পরস্পর থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত, যার ফলে এদের মধ্যে এই ধরনের অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করা সম্ভব নয়। এখানে কি হয় না, প্যারানাইট্রোফেনলের যে অণুগুলো আছে তারা নিজেদের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, অর্থাৎ একাধিক প্যারানাইট্রোফেনলের অণু পরস্পরের সাথে সংযোজিত বা সংগঠিত অবস্থায় হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে। যেমন ধরো আমরা যদি এখানে স্ট্রাকচার দিয়ে দেখে নিই, এটা একটা প্যারানাইট্রোফেনলের অণুকে আমরা লিখেছি, বেঞ্জিন রিংটাকে ফ্ল্যাট করে লেখা আছে। এটা একটা প্যারানাইট্রোফেনলের অণু, এরকম সেম একটা অণু এই অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। এই তৈরি হলো। একইভাবে আবার এই অক্সিজেনটার সঙ্গে এদিকে ডট ডট করে আবার তৈরি হবে, তাহলে এটা একটা প্যারানাইট্রোফেনলের অণু, এটা একটা প্যারানাইট্রোফেনলের অণু, এরকম ভাবে অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে। সেই কারণে এই বিশাল সংখ্যক হাইড্রোজেন বন্ধন এখানে তৈরি হবে, সেই বন্ডগুলোকে ভাঙতে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হবে, তাই প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি হবে, অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক কম এবং প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে। এইভাবে আমরা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এই ঘটনাটাকে এক্সপ্লেন করতে পারি। নেক্সট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি অ্যাসিড ধর্ম। 4 নম্বর পয়েন্টে যে আলোচনা করবো আমরা, দুটো কম্পাউন্ড নিচ্ছি, দেখো একটা হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড নিচ্ছি,
আর একটা নিচ্ছি প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জিন রিংয়ে যদি COOH থাকে সেটাকে বেঞ্জয়িক অ্যাসিড বলা হয়। এর সাপেক্ষে এই পজিশনটা অর্থ পজিশন, তাহলে অর্থ পজিশনে OH থাকলে সেটাকে OH থাকলে হাইড্রক্সি বলে, সেই কারণে এটা অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। একইভাবে এখানে বেঞ্জিন রিংয়ে COOH থাকলে সেটা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, এবং এর সাপেক্ষে এই পজিশনটা প্যারা পজিশন, এবং প্যারা পজিশনে OH থাকলে সেটাকে প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড বলে। এই দুটোর মধ্যে আম্লিকতা তুলনা করতে দিয়েছে, কোনটা অধিক আম্লিক হবে আর অ্যাসিড ধর্ম বেশি হবে। কিভাবে আমরা এক্সপ্লেন করবো দেখো, এখানে যদি আমরা স্ট্রাকচার দিয়ে দেখি তাহলে এটা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিডের স্ট্রাকচার, C ডবল বন্ড OH, আর এখানটা OH আছে। অ্যাসিড কারা হয়, অ্যাসিড সবসময় H প্লাস আয়ন ত্যাগ করে, তাহলে এক্ষেত্রে এই যে Hটা আছে এটা H প্লাস আয়ন রূপে বেরিয়ে আসবে, এবং H প্লাস আয়ন রূপে যদি বেরিয়ে আসে তাহলে O মাইনাস তৈরি হলো, এবং তার সঙ্গে একটা H প্লাস আয়ন আমরা পাচ্ছি। এই O মাইনাস আয়নটা হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করতে পারে, হাইড্রোজেন বন্ধন, এবং H প্লাস আয়ন এই ছেড়ে দেওয়ার পর যেটা তৈরি করলে এটাকে আমরা বলি অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক বলি। এবং এই অনুবন্ধী ক্ষারকটা যত বেশি স্থায়ী হবে তার করেসপন্ডিং অ্যাসিডের আম্লিকতা কিন্তু বৃদ্ধি পাবে। এটা অনুবন্ধী অ্যাসিড ক্ষার তত্ত্বে বলা আছে, অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব যত বাড়ে তার করেসপন্ডিং অ্যাসিডের আম্লিকতা তত বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে স্থায়িত্ব অর্জন করছে, সুতরাং এটা একটা অধিক স্থায়িত্ব যুক্ত আয়ন, যার ফলে এর যে করেসপন্ডিং অ্যাসিড যেটা যেখান থেকে তৈরি হয়েছে তার আম্লিকতা কিন্তু বৃদ্ধি পাবে। সেই কারণে অর্থ হাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিড এর আম্লিকতা অনেক বেশি। এবার যদি আমরা প্যারাহাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিডটা দেখে নিই তাহলে দেখব প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডে OH এবং COOH এই দুটো গ্রুপ একে অপরের থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অনেক দূরে আছে, এর মতো এরকম হাইড্রোজেন বন্ধন গঠন করা সম্ভব নয়। এক্ষেত্রে কি হবে, OH আর নিচেটা হচ্ছে COO মাইনাস প্লাস H প্লাস তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে অনুবন্ধী ক্ষারক যেটা তৈরি হলো, এই অনুবন্ধী ক্ষারকটা কিন্তু এর মতো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে স্থায়িত্ব অর্জন করতে পারছে না, যার ফলে এর করেসপন্ডিং যে অ্যাসিডটা যেখান থেকে তৈরি হয়েছে তার কিন্তু আম্লিকতা কম হবে। তাই এখান থেকে আমরা বলতে পারছি যে অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের তুলনায় অধিক আম্লিক হবে। নেক্সট একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, যেমন ধরো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা KHF2, এটা প্রায় লিখতে দেয় KHF2 লবণটির অস্তিত্ব আছে, কিন্তু KHCl2 এই লবণটার কোনো অস্তিত্ব নেই। এই KHF2 লবণটা কিভাবে তৈরি হয়, KF প্লাস HF এটার সঙ্গে যুক্ত হয়ে তৈরি হচ্ছে KHF2, এই লবণটা তৈরি হয়। এখন এই যে HF এর অণুটা আছে, HF এর অণুটা KF-টা যদি আয়নে বিয়োজিত হয় তাহলে কি তৈরি করে, এখান থেকে K প্লাস আর F মাইনাস তৈরি করে। এই HF এর অণুটা KF এর বিয়োজনে উৎপন্ন F মাইনাস আয়নের সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে। তাহলে এই F মাইনাস আয়নের সাথে HF এর যে অণুটা আছে, HF এর যে অণুটা সেটা এরকম ভাবে হাইড্রোজেন বন্ডিং দ্বারা যুক্ত হয়, এবং হাইড্রোজেন বন্ডিং যুক্ত হওয়া মানে এটা HF2 মাইনাস এই আয়নটা তৈরি করতে পারে। HF এর সঙ্গে যদি F মাইনাস যুক্ত হয় হাইড্রোজেন বন্ডিং দ্বারা তাহলে HF2 মাইনাস তৈরি হবে, এবং এই HF2 মাইনাসটা K প্লাস আয়নের সঙ্গে যুক্ত হয়ে KHF2টা গঠন করছে। এবং এই হাইড্রোজেন বন্ডিংটা কেন তৈরি হচ্ছে, যেহেতু ফ্লুরিন পরমাণুর আকার খুব ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি, সেই কারণে F মাইনাস আয়নের সাথে হাইড্রোজেন পরমাণুটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম। এই সেম ঘটনাটা কিন্তু এখানে হবে না। কেন হবে না, না এখানে Cl পরমাণুর আকার কিন্তু বড়, তড়িৎ ঋণাত্মকতা কম, যার ফলে এই HCl2 মাইনাস ফরমেশনটা সম্ভব নয়। এর মতো যদি এটাকে আমি ভাবি তাহলে এক্ষেত্রে Cl মাইনাস আয়নের সাথে যদি HCl এর হাইড্রোজেন বন্ডিং হতো
তাহলে কিন্তু HCl2 মাইনাস এই আয়নটা ফর্মেশন হতো, কিন্তু এই ফর্মেশনটা সম্ভব নয়। তার কারণ কি, Cl মাইনাস আয়ন হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, এর আকার বড়, তড়িৎ ঋণাত্মকতা কম, যার ফলে এই হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয়। তাই HCl2 মাইনাস আয়নটাও তৈরি সম্ভব নয়, তাই KHCl2 লবণের অস্তিত্ব নেই। এবং এইভাবে আমরা হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারি। নেক্সট একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল C2H5OH এবং ডাইমিথাইল ইথার CH3OCH3, এটা লিখতে দেয় যে ইথাইল অ্যালকোহল সহজে জলে দ্রবীভূত হয়, কিন্তু ডাইমিথাইল ইথাইলের জলে দ্রাব্যতা খুব কম। এটা কিভাবে ব্যাখ্যা করব? এই দ্রাব্যতা ব্যাখ্যা করতে গেলে নিশ্চয়ই তাহলে এটা জলের সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। কোনো অণু যদি জলের সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে, সে জলের সাথে সম অনুপাতে দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু কোনো অণু যদি জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে না পারে, বা হাইড্রোজেন বন্ডিং যদি খুব দুর্বল প্রকৃতির হয়, সেক্ষেত্রে কিন্তু তার জলের দ্রাব্যতা খুব কম হবে। এখানে যদি দেখি যে অক্সিজেন পরমাণু তীব্র তড়িৎ ঋণাত্মক আকারে ছোট, এর সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, সুতরাং এই হাইড্রোজেন পরমাণুটা জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম। তাহলে এটাকে যদি আমরা দেখি পিকচারিক্যালি, C2H5OH এই হাইড্রোজেন পরমাণুটা জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে। এই যে এর সাথে জল, এটা একটা জলের অণু নিয়েছি, এটা ইথাইল অ্যালকোহল একটা অণু নিয়েছি, এবং এক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়েছে, এবং হাইড্রোজেন বন্ডিংটা অধিক শক্তিশালী হাইড্রোজেন বন্ডিং, যেহেতু এই হাইড্রোজেন পরমাণুটা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত আছে, সুতরাং এই হাইড্রোজেন বন্ডিংটা অধিক শক্তিশালী। তাহলে এক্ষেত্রে এরকম অসংখ্য ইথাইল অ্যালকোহলের অণু জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং গঠন করবে, করে সহজে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। ডাইমিথাইল ইথারে এই অক্সিজেন পরমাণুর সাথে কিন্তু কোনো হাইড্রোজেন পরমাণু নেই। ইহা জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে, কিন্তু খুব মৃদু হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। এক্ষেত্রে কি CH3OCH3 এই অক্সিজেন পরমাণুটা জলের সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করছে, এবং এই হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু খুব মৃদু হাইড্রোজেন বন্ডিং হবে, কেননা এই অক্সিজেনের সাথে কোনো রকম হাইড্রোজেন পরমাণু নেই। এই অক্সিজেন পরমাণুটা জলের হাইড্রোজেন পরমাণুর সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করছে, কিন্তু খুব মৃদু, খুব দুর্বল প্রকৃতির হাইড্রোজেন বন্ডিং। সেই কারণে ডাইমিথাইল ইথারটা জলের দ্রাব্যতা হচ্ছে খুব কম, বা জলে বলতে গেলে জলে প্রায় অদ্রাব্যই, কিন্তু ইথাইল অ্যালকোহল জলের সাথে খুব স্ট্রং হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে, সেই কারণে ইথাইল অ্যালকোহলের জলের দ্রাব্যতা খুব বেশি। সুতরাং হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে আমরা অ্যাসিড ধর্ম, আম্লিকতা, এছাড়া ধরো স্ফুটনাঙ্ক, এই বিভিন্ন ধরনের ঘটনাগুলোকে সহজে আমরা ব্যাখ্যা করতে পারি। এই হলো হাইড্রোজেন বন্ডিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা।